যাকে দেখতে নারী তার চলনে ব্যাকা, মানে যাকে আমি তাকে পছন্দ করি না, সে যেভাবেই চলুক না কেন তাকে আমি বলবো ব্যাকা ভাবে চলছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখন সারা পশ্চিমবঙ্গে মেলা এবং খেলা, কিন্তু যারা কিছু বিরোধী এবং সমালোচক বা বুদ্ধিজীবী বলতে পারেন, তাদের মতে তারা এটাকে হয়তো একটু সমালোচিতভাবে বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার শুধু মেলাই খেলা করছে আর কিছু করছে না। এটাকে আপনি কি বলবেন? তো স্যার, আমরা জানি যে এই ফুল মেলাটা কিছু বছর বন্ধ ছিল, তো আবার নতুন করে চালু করা হয়েছে, তো সেটা সবারই উদ্যোগে, সেটা কিভাবে সম্ভব হয়েছে? আমাদের এই কৃষ্ণসার উৎসব আজ থেকে 3 বছর আগে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক যখন নির্বাচিত হলেন, ঠিক তার পূর্ববর্তী পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী একটা প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা পরিস্থিতি ছিল। তো সেই সময় আমাদের বাড়ির ছেলে পিলে থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটা অবসাদ তৈরি হয়েছিল। সবাই তখন গৃহবন্দী ছিল, ছেলেরা স্কুল কলেজ পাঠশালা যেতে পারছে না, বাড়ির মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছে না, মানুষের মনের মধ্যে কোনো আনন্দের আস্বাদ বলে কিছু ছিল না। এরকম একটা অবসাদগ্রস্ত পরিস্থিতিতে বর্ধমান শহরের মানুষকে আবার নতুন করে বাঁচার আস্বাদ, আবার তাদের মনের মধ্যে একটা মনোরঞ্জনের মধ্যে দিয়ে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস নিলেন। এবং তার অন্যতম প্রয়াস হচ্ছে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা কৃষ্ণসার উৎসব, যেটা ফুল মেলা বলে পরিচিত, যেটা বর্ধমান শহরের মানুষের প্রাণের উৎসব, মনের উৎসব। এই ফুল মেলাকে কেন্দ্র করে বর্ধমান শহরের মানুষের মধ্যে একটা বিশাল আবেগ উদ্দীপনা রয়েছে। স্বাভাবিকভাবেই সেই ফুল মেলাটা যদি আবার নতুন উদ্যমে শুরু করা যায়, কৃষ্ণসারকে কেন্দ্র করে সেই মেলা যদি আবার মানুষের কাছে উপহার হিসেবে তুলে দেওয়া যায়, মানুষ আবার নতুন করে এই করোনা পরবর্তী পরিস্থিতিতে একটা আলাদা আনন্দের স্বাদ পাবে। উনি উদ্যোগ নিলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমতি ক্রমে, বর্ধমান দক্ষিণের বিধায়কের সভাপতিত্বে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করি, তার মধ্যে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেমন চাকরিও করি, আবার বর্ধমান শহরের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমি যুক্ত থাকি। তো আমরা দুজন মিলে একসাথে উদ্যোগ নিয়ে এই নতুন কৃষ্ণসার উৎসব আমরা 2021 সালের পর চালু করলাম এবং বর্ধমান শহরের মানুষ দারুণ আনন্দিত হয়েছিল, দারুণ সাড়া পেলেছিল বর্ধমান শহরের মানুষের মনের মধ্যে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে আবার নতুন উদ্যমে কৃষ্ণসার উৎসব এগিয়ে চলেছে। আজকে তার 3য় পর্ব। বর্ধমান শহরে অনেক উৎসব হচ্ছে, কোনো উৎসবকে আমি ছোট উৎসব বলতে পারি না, সব উৎসবই বর্ধমান শহরের বড় উৎসব। তবু এটা একটা আবেগের উৎসব, একটা ভালোবাসার উৎসব, একটা প্রাণের উৎসব। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে চেষ্টা করছি এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলার। বর্ধমান শহরে যারা কচি কাঁচা ছেলে আছে, যারা সাংস্কৃতিক বিভিন্ন আঙ্গিকে পারদর্শী, তাদের অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করছি। উদীয়মান শিল্পী যাদের প্রতিভা আছে, আমাদের মূল মঞ্চে তাদের সেই সকল সাংস্কৃতিক আঙ্গিককে তুলে ধরে তাদেরকে আরো প্ল্যাটফর্ম দিয়ে বড় হওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও এই উৎসবে প্রতিদিন আমাদের মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন করে অতিথি শিল্পী থাকবে। উৎসবকে কেন্দ্র করে আমাদের এই যে বিশাল বড় এলাকা, পশ্চিম পাড়ে অসংখ্য মেলা বসেছে, নাগরদোল্লা আছে। শিশু মনের মধ্যে আনন্দকে জাগিয়ে তোলার জন্য যা যা জিনিস দরকার এই উৎসব প্রাঙ্গণে রয়েছে। আবার বিভিন্ন স্টল, বিভিন্ন দোকান, যেখানে বাড়ির মহিলারা যারা বিভিন্ন সময় মার্কেটিং করতে ভালোবাসে, তাদের জন্য অসংখ্য প্রসার এই মেলার মধ্যে রয়েছে। আমাদের এই মেলা শেষ 2 দিন নৌবাইজ প্রতিযোগিতা এবং আতশবাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে আমরা এই কৃষ্ণসার উৎসবের সমাপ্তি করব। আমরা মানুষের কাছে আবেদন করব, আসুন আপনাদের প্রাণের উৎসবকে, আপনাদের আবেগের উৎসবকে আমরা উৎসব কমিটি যেভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের উপস্থিতি এবং সহযোগিতার মধ্যে দিয়ে সেটা আরও শ্রীবৃদ্ধি লাভ করুক। আমাদের গত 4 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী
রতিন ঘোষের উপস্থিতিতে এবং ওনার হাত দিয়ে এর শুভ সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি সম্মানীয় খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, বর্ধমান পৌরসভার একঝাঁক কাউন্সিলর, বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি, তাদের উপস্থিতিতে এই উৎসবের সূচনা হয়েছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষ সমস্যায় জর্জরিত। এদিকে একদিকে হচ্ছে কাজ নেই, বেকারত্ব। তো এই যে মানুষ সমস্যায় জর্জরিত, সেখান থেকে কিছুটা সুরাহা পাওয়ার জন্য কি এই মেলাতে আসা? একদম। দেখুন, এই মেলার দুটো দিক আছে। একদিকে মেলা যেমন আমাদের একটা মিলন ক্ষেত্র, একটা বিবাহিত মহিলা মেলায় এসেছে, সে আরেকটা বিবাহিত মহিলাকে এই মেলায় দেখলো, দেখা গেল দুজনেই একই সঙ্গে একই স্কুলে কোনো একটা সময় পড়াশোনা করেছে, হঠাৎ করে মেলায় এসে তাদের মধ্যে একটা দেখা হয়ে গেল। এই মেলা হচ্ছে একটা মিলন ক্ষেত্র, এটাও যেমন একটা মেলার আঙ্গিক। আর একটা হচ্ছে এই করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষের হাতে পয়সা নেই, আর্থিক ব্যাপারটা, বাজারটা একটা অচল অবস্থার মধ্যে দিয়ে চলছিল। এই ধরনের মেলায়, এই যে মেলার একটা প্যান্ডেল হয়েছে, বিভিন্ন শ্রমিক প্যান্ডেল তৈরির কাজে কাজ করছে। এই যে মেলায় বিভিন্ন স্টল বসেছে, বিভিন্ন মানুষ তাদের বাণিজ্যিক যে জিনিস সেগুলো সেখানে বিক্রি করছে। আমাদের লাইট আছে, আমাদের নৌবাইজ আছে, আমাদের আতশবাজি আছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার যে যে শ্রমের সাথে যুক্ত, সেই শ্রমের একটা বাজার এই মেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এর মধ্যে শুধু কর্মসংস্থান নয়, বাজার অর্থনীতি এই মেলার মধ্যে দিয়ে চাঙ্গা হয়। সুতরাং মেলার একটা বিশাল প্রয়োজনীয়তা আছে। মানুষের হাতে যদি পয়সা না থাকে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের হাতে যদি পয়সা না থাকে, তাহলে বাজার সচল থাকবে না। কারণ তারাই তো বাজারে যায়, তারাই তো বাজারে জিনিস কেনে। বিত্তশালীদের কাছে যে অর্থ, সে অর্থ থাকে আমানত ব্যাংকে, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষের হাতে যে অর্থ, সে অর্থ প্রতিদিন দৈনন্দিন যে চাহিদা, নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজি কিনতে যাবে, চাল কিনতে যাবে, মাছ কিনতে যাবে, ডাল কিনতে যাবে, দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য গরিব মানুষ তার হাতের পয়সা বাজারে ছাড়বে, বাজার অর্থনীতি সচল হবে। তবেই যদি আমাদের অর্থনৈতিক অবস্থা, রাজ্য, দেশ, সারা পৃথিবী ব্যাপী চাঙ্গা হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে শীত শুরু না হতে হতেই প্রথমে খাদ্য মেলা হলো, এরপরে ফুল মেলা, আরও পরপর অসংখ্য মেলা আছে। তো সারা শীতকাল জুড়ে এই যে মেলার অ্যামেজ, মানুষ একটা আনন্দিত, উল্লাসিত, হ্যাঁ, এই যে মানে একটা এনভায়রনমেন্ট, মেলার একটা এনভায়রনমেন্ট চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে কি বলবেন? আমি আবারও বলি যে মেলা যদি না থাকে, মেলা হচ্ছে একটা সংস্কৃতি। আমরা যেমন খেলা বলি, খেলাও একটা কালচার। আমরা সিনেমা বলি, ওটা একটা বিনোদন। মেলাও একটা সংস্কৃতি। এই সংস্কৃতি যদি না থাকে, আজকে এখানে মেলা করছি বলি 5টা মানুষ আসছে, যাতায়াত করছে, খেলা হচ্ছে বলি মাঠে ছেলেপিলেরা যাচ্ছে, সিনেমায় ভালো ভালো বিনোদন হচ্ছে বলি মানুষ যাচ্ছে। মানুষকে গৃহবন্দী না রেখে, যুব সমাজকে এক জায়গায় আটকে না রেখে, সমাজের বিভিন্ন আঙ্গিকে তাদেরকে চলাফেরা করার সুযোগ করে দিতে হবে। তবেই সমাজটা ভালোভাবে এগিয়ে যাবে। সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে এই মেলার আর একটা প্রয়োজন আছে। তাই এই শীতকাল জুড়ে মানুষের সারা বছরের যে তাদের দৈনন্দিন যে জীবনের চাহিদা মেটানোর জন্য তাদের যে কাজকর্ম, মানুষ তো এখন যান্ত্রিক হয়ে গেছে। মানুষকে সারাদিন তার নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে তার পরিবারের দিন যাপনের জন্য চেষ্টা করতে হয়। এরই মাঝে মানুষকে একটু তার ক্লান্তি মেটানোর জন্য, তার পরিবারকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা ক্ষেত্র দরকার। সেই ক্ষেত্রটি হচ্ছে মেলা। শীতকালের মরশুমে তাই মানুষ এই মেলার মধ্যে দিয়ে এসে তার পারিবারিক জীবনে যে ক্লান্তি, তার পারিবারিক জীবনের যে বিনোদন, সেটাকে আনার জন্যই মেলায় আসে। স্যার, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখন সারা পশ্চিমবঙ্গে মেলা এবং খেলা, কিন্তু যারা কিছু বিরোধী এবং সমালোচক বা বুদ্ধিজীবী বলতে পারেন, তাদের মতে তারা এটাকে হয়তো একটু সমালোচিতভাবে বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার শুধু মেলাই খেলা করছে, আর কিছু করছে না। এটাকে আপনি কি বলবেন? দেখুন, মানে আমাদের একটা বাংলায় প্রচলিত শব্দ আছে যে যাকে দেখতে নারী তার চলনে ব্যাকা। মানে যাকে আমি তাকে পছন্দ করি না, সে যেভাবেই চলুক না কেন, তাকে আমি বলবো ব্যাকাভাবে চলছে। তো এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের সরকার, যে সরকারটা একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে সরকার যে মানুষের হাতে প্রকল্পকে তুলে দিয়েছে, মানুষের জন্ম থেকে মৃত্যু। একটা গর্ভবতী মহিলা তার সন্তান প্রসব করবে,
তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছে যাতে গর্ভবতী মহিলাটা তার সন্তানটা সহজে প্রসব করার জন্য হাসপাতালে যেতে পারে। সন্তান জন্ম নিচ্ছে তার জন্য কি প্রকল্প করা যায়, সন্তান পড়াশোনা করবে তার জন্য কি পড়াশোনা করা যায়, প্রকল্প করা যায়, সে বড় হওয়া যাওয়ার পর তার আরও উচ্চশিক্ষা নেবে তার জন্য কিভাবে তাকে সহযোগিতা করা যায়, একটা শ্রমজীবী মানুষ তার জন্য সামাজিক কিভাবে সুরক্ষা দেওয়া যায়, একটা অসুস্থ মানুষ তাকে কিভাবে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া যায়, একটা কৃষক মরে গেলে পরে তার পরিবারে কিভাবে সুযোগ দেওয়া যায়, এই সার্বিক সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের জন্য, ছাত্র, যুব, মহিলা, আদিবাসী, সংখ্যালঘু সকলের জন্য বিভিন্ন প্রকল্প সূচনা, তার রূপায়ণ, তার বাস্তবায়নের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই রাজ্যটাকে একটা মৃতপ্রায় রাজ্যটাকে 2011 সালের আগে একটি রাজ্যটা ছিল প্রায় মৃতপ্রায় রাজ্য, সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে যে উত্তরণে নিয়ে যাচ্ছে, সেটা যারা বিরোধী রাজনৈতিক দল যারা করে দেখাতে পারেনি বা যারা কোনোদিন করে দেখাতে পারবে না, তাদের কাছে একটা হিংসার বিষয়, ওই যাকে দেখতে নারী তার চলন বেকার মতো অবস্থা। এটাই আজকে বিরোধীদের অবস্থা। তাই আজকে বিরোধীরা শূন্য। আজকে পশ্চিমবঙ্গে 34 বছর সিপিএম রাজত্ব করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় তার আসনটা শূন্য। মানুষ ক্রমাগত শূন্য থেকে মহাশূন্য তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আর বিজেপি নামক রাজনৈতিক দল, তারা শুধুমাত্র বিরোধিতার জন্য পশ্চিমবঙ্গে বিরোধিতা করছে। অনেক চেষ্টা করেছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর 2016 সালের পর কেন্দ্রীয় বাহিনী এসেছে, সিবিআই এসেছে, ইডি এসেছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পরাজিত করা যায়নি। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেস একত্রিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মণিকোটায় ঢুকে গেছে। তাই বাংলার মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকবে আর একটাই কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তার মানে আপনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার শুধুমাত্র মেলা খেলা নয়, এর বাইরেও মানে বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদাভাবে প্রকল্প তৈরি করেছে এবং প্রত্যেকটা মানুষের সমাজের সমস্ত স্তরের মানুষের কথা ভাবছে। একদম। এটাকে আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি বাংলার একটা প্রান্তিক মানুষের কাছে যান, সেই মানুষটাকে প্রশ্ন করুন যে আপনি বাংলায় বাস করেন, এই বাংলার একজন নাগরিক হিসেবে, কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়, এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে যদি বলে ইনকলাব জিন্দাবাদ, তবু তারই বাড়ির মেয়েটা কন্যাশ্রী পাবে, তার বাড়ির অসুস্থ মানুষটা স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকার সুযোগটা পাবে, তবু তার বাড়ির মহিলাটা লক্ষ্মীর ভাণ্ডারটা পাবে, তবু তার বাড়ির কৃষকটা কৃষক বন্ধুটা পাবে। এ বাংলায় দাঁড়িয়ে জয় শ্রীরাম বললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পটা পাওয়া যাবে। একটা প্রকৃত শাসক তার যে রাজধর্ম পালন, প্রত্যেকটি প্রজার জন্য স্বার্থ সুরক্ষিত করার জন্য যে ব্যবস্থা, সেটা একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সারা ভারতবর্ষে কেউ করে দেখাতে পারেনি। আর পশ্চিমবঙ্গের অতীতে যে সরকার ছিল তারাও কোনোদিন করে দেখাতে পারেনি। আচ্ছা, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপরাজেয়, যাকে পরাজিত করা যায় না এবং দীর্ঘদিন এই সরকার থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়, আপনারা এটা আবারও ভুল ব্যাখ্যা করছেন। এ রাজ্যের সরকারটা হচ্ছে মা, মাটি, মানুষের সরকার। বাংলার মা, বাংলার মাটি, বাংলার মানুষের সরকার। যেদিন বাংলার মানুষের সরকার থাকবে না, সেদিন এই বাংলায় কোনো সরকারি প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মামাটি মানুষের সরকার আছে বলেই বাংলার মানুষ উপকৃত হচ্ছে। তাই মানুষের সরকারটা ছিল, আছে, থাকবে। তো আজকে আমরা যেহেতু ফুল মেলাতে এসেছি, আজকে আমরা বেশি রাজনীতির কথা বলবো না, সেগুলো হয়তো পরে আলোচনা করা যাবে। তো যাই হোক, আমি যেটা এখন আপনাকে বলবো, জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে মেলা এবং খেলা। এই যে মেলা খেলা, এটা কি একজন মানুষের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন? আমরা একমাত্র মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন প্রতিষ্ঠিত হয়, অনেক মানুষ সমালোচনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার প্রত্যেকটি ক্লাবকে 3টে পর্যায়ে 5 লক্ষ টাকা সহযোগিতা করছিল। অনেকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজ যারা ক্লাব সংস্কৃতি করে, সেই সকল ছেলেদেরকে সামাজিক মূল স্রোতে এনে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। একটা ক্লাবকে যদি 5 লক্ষ টাকা দেওয়া যায়, সেই ক্লাব একটা জিম করবে, সেই ক্লাব একটা ফুটবল বা ক্রিকেটের টিম তৈরি করবে, সেই ক্লাব খেলার মাঠে যাবে। অর্থাৎ ক্লাবের ছেলেদের ক্রীড়াপ্রেমী হওয়ার জন্য, খেলার মাঠে যাওয়ার জন্য, শরীর চর্চার জন্য, সাংস্কৃতিক বিষয়ে তাদের অনুশীলন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছে। তো স্বাভাবিকভাবেই এই যে দিক, তারা যদি আজকে সমাজের মূল স্রোতে আসে, আমার পাড়ায় যদি একটা রাত্রেবেলা কোনো দুর্ঘটনা ঘটে যায়, আর আমার পাড়ায় যদি একটা সুস্থ সাংস্কৃতিক ক্লাব থাকে,
রাজনীতির লোকেদের আগে সবার ওই পাড়ার ক্লাবের ছেলেগুলো দৌড়ে যাবে। পাড়ার ক্লাবগুলো যদি রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় ক্লাবের মধ্যে থাকে, তাহলে আমার পাড়ার বিপদ হলে কোন ছেলেটা দৌড়ে আসবে? একটা বাড়িতে আগুন লাগালে পাড়ার ক্লাবের ছেলেটা প্রথম জলের বালতিটা নিয়ে যাবে, সেখানে আগুন নেভাবে। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে পাড়ার ক্লাবের ছেলেটা প্রথম তাকে হাসপাতালে নিয়ে যাবে। অর্থাৎ পাড়ার ক্লাবের ছেলেটা যাতে সুস্থ থাকে, সামাজিক মূল স্রোতে থাকে, তার জন্যই উদ্যোগ হচ্ছে ক্লাবগুলোকে সহযোগিতা করা। তাই তো বাংলায় খেলাধুলার আয়োজন। এবং তাতে করে ব্যক্তিত্ব, মানুষের ব্যক্তিত্ব বিকাশ সম্ভব। এটা দেখুন, আমরা যারা পড়াশোনা করেছি, আমরা ছোটবেলা থেকেই জানি যে আমাদের খেলাধুলার মধ্যে দিয়ে, শরীরচর্চার মধ্যে দিয়ে আমাদের মনের যে বিকাশ, সেই মনের বিকাশটা ঘটে। কোনো মানুষ, কোনো ছাত্র যদি পড়াশোনা বা খেলাধুলার সঙ্গে যুক্ত না থাকে, তার মনের বিকাশ ঘটে না। শিশু মনের বিকাশ ঘটাতে গেলে একমাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে ক্রীড়াক্ষেত্র, সেটা হচ্ছে খেলাধুলা। সেই জন্যই তো খেলাধুলাকে আরো বেশি করে আমাদের এগিয়ে আনতে হবে, এবং তারই উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। তাহলে আজকে যে এই ফুল মেলা, এখানে যেমন মানুষ আনন্দ করছে, উল্লাস করছে, তার সাথে সাথে অন্যদিকে কর্মসংস্থানও হচ্ছে, দুটো কাজই একসাথে হচ্ছে। এটাই তো আপনারা খবর নিয়ে দেখুন, অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকে সমালোচনা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মুসলিমদের যখন ভাতা দেয়, বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ করে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় প্রত্যেকটি ক্লাবকে আর্থিক সহযোগিতা দিয়ে বলছে তোমরা দুর্গাপুজোটা করো। এটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে একটা বড় ধরনের টাকা ব্যয় হচ্ছে। আমার পাড়াতেই যদি একটা দুর্গাপুজো করার জন্য সরকার টাকা দেয়, সেই দুর্গাপুজো করতে গেলে পরে যে টাকাটার খরচা হয়, সেই টাকায় হয় না। কিন্তু সেই টাকার যে সাপোর্ট, সেই সাপোর্টটা পেয়ে যদি দুর্গাপুজোটা হয়, তাহলে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আছে যে প্যান্ডেল তৈরির কাজে যে শ্রমিকগুলো, লাইট তৈরির কাজে যুক্ত আছে যে শ্রমিকগুলো, সেই শ্রমিকগুলো তারা তাদের রুজি রোজগারের একটা ক্ষেত্রকে খুঁজে পাবে। এবং সেই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মেলার আয়োজন হয়। সেখানে মানুষ কিছু জিনিস কিনবে, যারা মেলায় বাদাম বিক্রি করুক বা মেলায় একটা সামগ্রী বিক্রি করুক, সেখানেও তারও দুটো পয়সা ইনকাম হবে, সেও তার পরিবারের রুজি রোজগারের একটা জায়গা তৈরি করতে পারবে। আপনি খবর নিয়ে দেখুন, আমাদের এই দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বাজার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কয়েক হাজার কোটি টাকার বাজার হয়েছে। এবং এই যে বাজারটা, এই বাজারটা আমাদের বাংলার অর্থনীতিকে চাঙ্গা করেছে। প্রকৃত যে বিষয়টাকে, সেই দিক থেকে তার অভিমুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াই হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের কাজ। বাংলায় যে উন্নয়ন হচ্ছে, বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে সারা ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে চলে আসছে আমাদের ভারতবর্ষ থেকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে প্রাইজ পেয়েছে। এটা তো আমাদের কাছে গর্বের ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন প্রকল্পগুলো আনছে, যে প্রকল্পগুলো আমার রাজ্যকে সম্মানিত করছে, আমার রাজ্য সম্মানিত। কিন্তু বিরোধীরা বলছেন যে এই যে কন্যাশ্রী প্রকল্প, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিমটা আছে, সেটা কি নকল করে করা হয়েছে? আপনি বিরোধী রাজনৈতিক দলের যে নেতা এই বক্তব্যটা বলছে, যে কোনো দিন আমার পাশে নিয়ে এসে বসিয়ে দেবেন, পরিসংখ্যান দিয়ে আমি তাকে বলে দেবো সারা ভারতবর্ষের মানুষের জন্য, সারা ভারতবর্ষের জন্য কেন্দ্রীয় সরকার বাজেটে বেটি বাঁচাও প্রকল্পে কত টাকা বরাদ্দ করে, আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পে কত টাকা বরাদ্দ করে। পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেবো সারা ভারতবর্ষের জনসংখ্যা কত আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত। পশ্চিমবঙ্গের জনসংখ্যার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পে যে টাকা দিচ্ছে, সারা ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে কেন্দ্র সরকার তত টাকা বরাদ্দ করে না। এখানেই তো প্রমাণ। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কমিউনিকেট করার জন্য।